জাতীয় থেকে আন্তর্জাতিক নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এখনও নিখোঁজ প্রায় ১৫০০ মানুষ। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে নিখোঁজদের মধ্যে শুধু বিদেশি পর্যটকই হচ্ছেন কমপক্ষে ৭০০ জন। এছাড়া তিব্বত অংশে ৫৫৮ জন নিখোঁজের তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি নিউজ। এদিকে শতাধিক উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি ৩০০-র বেশি ভারতীয় নাগরিকের। এ তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের পর্যটক। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে চীন, ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৫ লাখ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। নিখোঁজদের নিয়ে উদ্বেগের মধ্যে স্বজনরা। আর বেঁচে ফেরাদের মুখে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই নেপালের দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব নেওয়া হয়েছে। শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীতের পর 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে ধর্মমন্ত্রীর পরিচালনায় হতাহতের স্মরণে ও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নেপালের দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে বাংলাদেশ সহায়তা দিতে চায় বলে জানানো হয়। উদ্ধার কাজে সহায়তা দিতে পাঠানো হতে পারে সেনাবাহিনীর একটি দল। প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। এদিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে ফোন করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আজ সকালবেলা আমার সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। তাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে বিকেলে উত্তাপ ছড়ায় জাতীয় সংসদে। তার বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা বহাল রাখা সব সংসদ সদস্যের কর্তব্য। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বুঝতে পারেননি এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা। পরে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় একইভাবে বলেন, শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেয়া আর পার্লামেন্টে দেয়া এক কথা নয়। তারা এই বক্তব্যে প্রবল আপত্তি জানান বিরোধী দলের এমপিরা। তার বক্তব্য প্রত্যাহারের আবেদন জানান তারা। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সংসদে অহিষ্ণু আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার বলেন, এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না। আপনারা নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো।
এদিকে অধিবেশনের প্রথম দিনের শেষ ভাগে গণভোট ও সংস্কার ইস্যুতে ওয়াকআউট করেছে বিরোধী দল। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা সংসদে থেকেই আলোচনা সম্ভব বলে মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ। বলেন, সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধী দলের 5 সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন। বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার, কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা বলেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব। তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে। বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন। এই মিলেই আমরা 17 সদস্য শুরু করব। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, যোগদানের বিষয়টি নির্ভর করছে সদস্যদের অভিপ্রায়ের উপর। যদি যোগদানের আমন্ত্রণ জানায় তাহলে ইতিবাচক হিসেবে দেখবে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, মক্কা চুক্তি মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল 11:30টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন উল্লেখ করে বলেন, তিনি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ, দল নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আপনারা জানেন যে আমি দীর্ঘ রাজনৈতিক একটা সময় পার করেছি, দীর্ঘ। সেই সময়গুলোতে আমি একদম মাটির মানুষের সঙ্গে থেকে আমি কাজ করেছি। আপনারা এই জানেন যে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক গণতান্ত্রিক পরিবেশে এসে উপস্থিত হয়েছি। একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি, এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রত্যাশার কথাও জানান তিনি। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে
নির্বাচন কমিশনার। এ সময় জাতীয় নির্বাচন সুন্দর ও গ্রহণযোগ্য হয় কমিশনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষভাবে আয়োজনের উপর গুরুত্ব দেন তিনি। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে রাষ্ট্রপতি সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি। কমিশনের একক নিয়ন্ত্রণে থাকে না উল্লেখ করে তিনি বলেন, পূজা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন যেটা ঠাকুরগাঁও 1, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। ঠাকুরগাঁও 1 আসনে অত খুব লিমিটেড নাম্বার হবে, আমরা পোস্টাল ব্যালটের আমাদের যারা এক্সপার্টিস আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকে লার্জ নাম্বার অফ ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাজ টু বি ডান উইদিন দিস ইয়ার, করতে হবে এই বছরের মধ্যে করতে হবে। যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে সরকার তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, সরকার যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, বিভিন্ন শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এই নেতা। তার কাছ থেকে রাজনীতিবিদরা অনেক কিছু শিখছেন বলেও স্মরণ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, তাই সরকারকে কাজ করতে বেগ পেতে হচ্ছে। গণতন্ত্রের নামে স্বৈর শাসন ফ্যাসিবাদ হয়ে গেল শেষ পর্যন্ত, এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে জাতীয় পার্টি সহ 12 দলীয় জোট, সমমনা জোট, আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষ পর্যন্ত 24 জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন পেয়েছে, নির্বাচন হয়েছে এবং একটা ঐতিহাসিক বিজয় বিএনপি পেয়েছে। সবাইকে মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কাউকে অবহেলার বা বেশি সুবিধা দেওয়ার সুযোগ নেই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশলী সম্মেলনে তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি জায়গায় মেধাবীদের ব্যবহার করতে হবে। কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণায় গুরুত্বের তাগিদ তার। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে জানিয়ে রিজভী বলেন, এ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, মবক্রেসিকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। স্কুলের যিনি বাংলা পড়াচ্ছেন সে হয়তো মাস্টার ডিগ্রি করলেও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু বিএ পাস করলেই তার যোগ্যতা, সে কোয়ালিফাই করতে পারে। কিন্তু সেই অনুযায়ী সে যাতে মানে সুখে থাকতে পারে, পেটে ভাতে থাকতে পারে, এই নিশ্চয়তাটাও হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে কাউকে মানে বিচ্ছিন্ন করে, কাউকে অবহেলা করে, আবার কাউকে অতিমাত্রায় আমরা মানে পৃষ্ঠপোষকতা দেওয়া, এইটা অবশ্য একটি রাষ্ট্রের যদি এরকম মানে মানে বঞ্চনার যদি জায়গা থাকে, সে বঞ্চনার জায়গাও রাখতে হবে না। রংপুরে চাঞ্চল্যকর 4 খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধর ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাহমুদ। বৃহস্পতিবার সকালে মামলার অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ফের দাবি করেন, তদন্ত সঠিক পথে এগোচ্ছে। তবে এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু লিখিত বক্তব্য পড়েই চলে যান পুলিশ কমিশনার। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আর একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত। এদিকে রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান। দুঃখ, সমবেদনা এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই।
সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 প্রবাসী বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 9 জনের মরদেহ দেশে আনা হয়। বাকি 7 মরদেহ পরিচয় শনাক্তের পর দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সৌদিতে নিহত সকলের মরদেহ নিজ গ্রামে পৌঁছানো ও দাফন পর্যন্ত সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি মন্ত্রণালয় থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। গত 9 আগস্ট সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশি নিহত হন। এর মধ্যে 8 জনই নওগাঁর বাসিন্দা। আত্রাই উপজেলার ছিলেন 7 জন প্রবাসী। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের শনাক্ত চলছে, যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা। তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। একই সাথে আমরা শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে 2015 সালে গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 27 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে উস্কানি, নির্দেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন এবং তাকে ভারতে নির্বাসিত করা হয়েছিল। এই ঘটনা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করেছি এবং সেই মর্মে আমরা তদন্ত করছি। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুর্নীতির 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারিক মোহাম্মদ কামরুল হাসান খান এর রায় দেন। 18টি সরকারি বাড়ি বিনা দরপত্রে বিক্রির অভিযোগে করা 15টি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন তিনি। 2007 সালে দায়ের করা এসব মামলায় 127 কোটি 64 লাখ 19,059 টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে এবং সেক্ষেত্রে সরকারের 127 কোটি 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি। এরই প্রেক্ষাপটে মামলা রুজু হয় এবং 2007 সালে মামলা অভিযোগপত্র গঠন করা হয়। তৎকালীন গৃহ গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সহ প্রত্যেকটা মামলাতে কমন 12 জন আসামি এবং অতিরিক্ত প্রত্যেক মামলাতে একজন যোগ হয়েছে যারা বাড়ি ক্রেতা ছিলেন তারা। আজকে লার্নেড কোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তী জাজমেন্ট দিলেন এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নানা সংকট দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, প্রকল্পের আওতায় থাকা শিক্ষক চিকিৎসকদের নিয়মিত সম্মানী ও ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যৌক্তিক দাবিগুলো সংসদে তুলে ধরা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা সামগ্রী উপহার দেন তিনি। পরিদর্শনকালে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ভবন সংকট, কর্মস্থলের সীমাবদ্ধতা, নিয়মিত সম্মানী না পাওয়া এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির।
আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তাইলে এই সেবা কেন আমরা নেব না? ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় আকস্মিক উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বেশ কিছু দোকানপাট ঘুরিয়ে দেওয়া হয়, সিলগালা করা হয় একটি খাবারের দোকান। অভিযান শেষে প্রশাসক আব্দুল সালাম বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য তা দখল করে কোনো অবৈধ দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। একইভাবে সড়ক দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। ফুটপাতে যেখানে আমরা অ্যালাউ না করব হকার, সেখানে বসতে পারবে না, এবং কোনো দোকানপাট যারা আছে তারা অবৈধভাবে ফুটপাতকে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত বিষয় এখন আমরা কঠোরভাবে দেখার জন্য চেষ্টা করব। 2 সপ্তাহ লাগবে আমার হকারদের সেটিংটা ঠিক করতে, তারপরে আমরা সেখানেও ব্যবস্থা নেব। চট্টগ্রামে বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের 55 একর জায়গায় দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নতুন এই সমরাস্ত্র কারখানা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশ্বের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ থেকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি, এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ 3 গুণ লোকের কর্মসংস্থান এখানে হবে, এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। প্রতিরক্ষা শিল্পের এবং প্রতিরক্ষা সক্ষমতার গতি প্রকৃতি আমূল পরিবর্তন হয়ে গিয়েছে, এবং পরিবর্তনের ধারাটা যদিও বহমান ছিল গত 20, 25, 30 বছর যাবৎ, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে সাম্প্রতিককালের 2টি বৈশ্বিক সংঘাত। গুলশান এবং ঢাকা 17 এলাকার 3টি বস্তিতে আধুনিক আবাসন ব্যবস্থা তৈরি করতে চীনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। 10,000 কোটি টাকার এই প্রকল্পে বিনিয়োগে চীন প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এরপর ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়াতে চায় চীন। আমিনবাজারে ল্যান্ডফিলের ময়লা আবর্জনা থেকে আগামী 1.5 বছরের মধ্যে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনের কোম্পানি। এছাড়া দাসের কান্দি পয়ঃশোধনাগারে আরও বিনিয়োগ করতে চায় চীন। তিনি বলেন, চীনের রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর করার প্রস্তাব দিয়েছে দেশটি। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের পর বাংলাদেশ চীন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন মোংলা পোর্ট এবং তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করছে বলেও জানান তিনি। Bangladesh already shared this project to China. They want Chinese support. Definitely, as long as it is a livelihood support, a livelihood project can elevate the livelihood of the poor people. It will be a priority in terms of China cooperation with Bangladesh. করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন, এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে, এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির ভক্ত অনুরাগীরা বলছেন, নজরুলের আদর্শকে ধারণ করতে পারলেই তা হবে কবির প্রতি আদর্শ শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধা জানানোর শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক ছিলেন জাতীয় কবি, অনুপ্রেরণা জুগিয়েছেন জুলাই আন্দোলনেও। নজরুল চর্চাকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টার কথা জানান সংস্কৃতিমন্ত্রী। প্রতি বছর কবিকে শ্রদ্ধা জানানো হলেও এখনো পরিবারের অনেক দাবি অধরা। জাতীয় জাদুঘরে নজরুল কর্নার সাজানোয় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। সমাজের যত অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে তার যত গান, কবিতা আমাদের প্রাণকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমরা যেন কবির সেই কথাগুলো মনে রাখি, মানুষকে ভালোবাসতে শিখি। যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং ভেঙে পড়ছে অর্থনীতি, এমনকি তারা নিজেদের জনগণকেও হত্যা করছে। অবশ্য দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ কার্যকর হয়েছে বলেও জানান মার্কিন এই প্রেসিডেন্ট। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে দুই দেশের অচল অবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফরে যাবেন কাতারের প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরান সাফ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা। নতুন কোনো সংক্রমণ ছাড়াই 42 দিন অতিবাহিত হওয়ার পর পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাকে ইবোলা মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও কঙ্গোতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঝুঁকি মূল্যায়ন, সংক্রমণের ধরন ও গতি প্রকৃতির নজরদারিতে রাখা হয়েছিল। 1 মাস আগেই ভাইরাসের বিস্তার রোধ হলেও WHO এর অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যে উগান্ডা ভ্রমণে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। ইবোলা প্রাদুর্ভাবে উগান্ডায় প্রাণ হারিয়েছেন 2 জন, আক্রান্ত হয়েছিলেন মোট 20 জন। সবশেষ রোগী শনাক্ত হয় 21 জন। এদিকে ইবোলা ভাইরাসে কঙ্গোতে মৃত্যু হয়েছে 2715 জনের, আর আক্রান্তের সংখ্যা 5600 ছাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সেই দলের লাল বলের ক্রিকেটে নতুন সুযোগ রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিনের সামনে। দ্বিতীয় 4 দিনের ম্যাচের দলে জায়গা পেয়েছেন এই 2 সাদা বলের ক্রিকেটার। দীর্ঘ সংস্করণে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ মিলেছে অনেকটা হুট করেই। ভিসা জটিলতা ও চোটের কারণে একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাধ্য হয়ে সাদা বলের খেলোয়াড়দের লাল বলে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। রিশাদ সবশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন গত নভেম্বরে, আর সাইফুদ্দিনের ক্ষেত্রে ব্যবধান আরও দীর্ঘ। 2022 সালের ডিসেম্বরে খেলেছেন সবশেষ প্রথম শ্রেণীর ম্যাচ। রিশাদ, সাইফ ছাড়াও দলে আছেন নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী ও মুশফিক হাসান। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া তাওহিদ হৃদয়। একের পর এক বিতর্কিত কাণ্ডের জন্ম দেওয়ার পর অবশেষে AFC এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। তবে সংবাদ সম্মেলনে ছিলেন না বিতর্কিত কোচ জেরার্ড জোন্স কিংবা অধিনায়কের কেউ। দলের ঐক্য ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। সবাই এখন এক্সাইটেড খেলার জন্য, যেহেতু এখন খেলাটা ইজ অন দ্য হরাইজন। আমরা এখন যে যাচ্ছি, মানুষ টিকিট হাতে পাচ্ছে, প্যাকিং করতেছে, এই এক্সাইটমেন্টটা এখন হ্যাজ ওভারশ্যাডোড এনি আদার থিংস দ্যাট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। সো এখন আমি বলবো যে দ্য টিম ইজ ইন এ গুড মুড গোয়িং ফরওয়ার্ড। উই আর রেডি ফর উজবেকিস্তান এবং আমরা খেলার উপরে ফোকাস করতে চাই। AFC-তে যখন আমরা যাই, ওইখানে একটা ম্যান্ডেটরি প্রেস কনফারেন্স থাকবে, ওইখানে অবভিয়াসলি আমাদের হেড কোচ থাকবে। আমাদের এখন উই হ্যাভ এ টুর্নামেন্ট ইন ফ্রন্ট অফ আস, উই হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন ক্যাম্পেইন ইন ফ্রন্ট অফ আস। উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট। আমরা আমাদের ফোকাসটা এখন ওইটার উপরে দেই। আমরা যদি অফ দ্য ফিল্ড ম্যাটার নিয়ে কনসেন্ট্রেট করি, এই টিমের ডিস্ট্রাকশনটা আরো খারাপ। It will be very distracted from what our goal is. ভারতের বিপক্ষে সোনাল দিনুশার জোড়া সেঞ্চুরিতে কলম্বো টেস্ট অবিশ্বাস্যভাবে ড্র করল স্বাগতিক শ্রীলঙ্কা। তবে প্রথম টেস্টে জিতে 1-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে শুভমান গিলের দল। দ্বিতীয় টেস্টেও নিশ্চিত জয়ের পথে আগাচ্ছিল
ম্যান ইন ব্লুরা, তবে রূপকথার প্রত্যাবর্তনের গল্প লিখেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। 2 ইনিংসে সেঞ্চুরি করে ভারতকে বঞ্চিত করেন একটি নিশ্চিত জয় থেকে। প্রথম ইনিংসে 503 রানে ডিক্লেয়ার করা ভারত লঙ্কানদের প্রথমবার গুড়িয়েও দিয়েছিল মাত্র 290 রানে। দ্বিতীয় ইনিংসে ফলো অনে নেমে আবারও বিপর্যয়ের পরে স্বাগতিকরা চতুর্থ শেষ হাতে 4 উইকেট রেখে মাত্র 16 রানের লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরেন শ্রীলঙ্কা। তবে পঞ্চম দিনে অপরাজিত 133 রান করা সোনাল দিনুশার প্রতিশোধের সামনে কিছুই করে উঠতে পারেনি ভারতের বোলিং লাইন। সারাদিন মিলেও মাত্র 4 উইকেট তুলতে না পারার হতাশা ঘিরে ধরেছে ভারতকে। লিল থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াত্তি। 18 বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে 5 বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াত্তিকে দলে ফেরাতে সিটির খরচ হয়েছে প্রায় 8 কোটি 60 লাখ পাউন্ড। মাত্র 16 বছর বয়সে লিলের মূল দলে অভিষেক করে ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড করেছেন বুয়াত্তি। ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন 96 ম্যাচ। গত মে মাসে মরক্কোর জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর বিশ্বকাপের দলেও জায়গা পান এই তরুণ। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে অভিষেকের পর মরক্কোর 6 ম্যাচের 5টিতেই ছিলেন প্রথম একাদশে। রোদ্রিগো ও টিয়ানি রেঞ্জার্সকে হারানোর পর সেন্ট্রাল মিডফিল্ড শক্তিশালী করতেই বুয়াদিকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের পর এবার তাদের নতুন সংযোজন বুয়াত্তি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।